আচ্ছা, আপনারা কখনো পিকচার ব্রাইড এই কথাটা শুনেছেন? পিকচার ব্রাইড অর্থাৎ ছবি পাঠিয়ে নিজের জন্য স্ত্রী বুক করে রাখা। আগে হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছুদিন আগেই জাপানে এই প্রথা প্রচলিত ছিল, যেখানে ক্যালিফোর্নিয়াতে থাকা জাপানিজ পাত্ররা সুদূর ক্যালিফোর্নিয়া থেকে জাপান অবধি তাদের বিবাহে নির্বাচিত পাত্রীকে তাদের একটি ছবি পাঠিয়ে দিত এবং সাথে পাঠিয়ে দিত কিছু টাকা। তারপর সেই জাপানিজ পাত্রীর বাবা মারা সেই ছবির লোকটির সাথে তার বিয়ে দিয়ে দিত, অর্থাৎ সেই মেয়েটি হয়ে যেত বিবাহিত। এরপর সেই মেয়েটি জাহাজে করে একা একা পাড়ি দিত সুদূর আমেরিকাতে, যেখানে তার জন্য অপেক্ষা করে আছে তার স্বামী, যাকে সে কোনোদিনও দেখেনি, চেনে না, জানে না সে মানুষটি কিরকম সে জানেই না। তারপর কি হতো? তারপর আমেরিকাতে পৌঁছানোর পর তারা কি খুঁজে পেত তাদের স্বামীকে? খুঁজে পেলেও তাদের জীবন, তাদের সংসার কিরকম হতো? এইসব নিয়ে আলোচনা করব আজকে এই বইটিতে, যার নাম হচ্ছে দ্য বুদ্ধা ইন দ্য অ্যাটিক। লিখেছেন প্রখ্যাত জাপানিজ আমেরিকান লেখিকা জুলি ওতসুকা। এটি কোনো নির্দিষ্ট উপন্যাস নয়, বা এই বইটির কোনো নির্দিষ্ট গল্পও নেই। পড়তে পড়তে মনে হবে যেন কেউ অনেকদিন আগের ভুলে যাওয়া কোনো অস্পষ্ট স্মৃতিচারণ করছে বইটিতে, কবিতার মতো করে। লেখাটির মধ্যে একটা ফ্লো আছে। প্রথম দিকে হয়তো পড়তে পড়তে একটু বোরিং লাগতে পারে, কিন্তু তারপর আপনি যখন ওই লেখার ফ্লোতে চলে আসবেন তখন আপনি লেখাই আপনাকে টেনে নিয়ে চলে যাবে। এই বইটির কোনো নির্দিষ্ট কথকও নেই, মানে কোনো একজন নির্দিষ্ট মানুষের দৃষ্টিভঙ্গি থেকে গল্পটা বলা হচ্ছে না। লেখিকা এখানে একবারও আই শব্দটি ব্যবহার করেননি। পুরো গল্পটি বর্ণিত হয়েছে উই প্রোনাউন দিয়ে। এটাই এই এই লেখিকার বৈশিষ্ট্য, ইউনিকনেস। তো এবার চলে আসা যাক গল্পে। প্রথমেই দেখা যাবে গল্পের শুরুতে একদল বিভিন্ন বয়সীর জাপানিজ মেয়ে জাহাজে করে প্রশান্ত মহাসাগরে পাড়ি দিচ্ছে ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে। তাদের কাছে সম্বল বলতে আছে শুধু তাদের স্বামীর একটি ছবি এবং একটি চিঠি। সে চিঠিতে তাদের স্বামীরা তাদের সম্পর্কে বর্ণনা করেছে যে কেউ ব্যাংকার আমেরিকাতে, কারোর হোটেলের ব্যবসা আছে, কেউ বড় ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার, এটসেট্রা এটসেট্রা। তো তাদের চোখে অনেক স্বপ্ন, সেই মেয়েগুলির চোখে। তাদের মনের মধ্যে কিন্তু একটা অনিশ্চয়তা যে তাদের স্বামী কেমন হবে, কিরকম হবে, তারা আদৌ গিয়ে স্বামীদের খুঁজে পাবে কিনা। কারণ তাদের এই সুদীর্ঘ জীবনের মধ্যেই প্রথম তারা বাড়ির বাইরে পা রাখলো এবং এরকম একটা ঝুঁকিপূর্ণ যাত্রায়। তো এইরকম একটা টালমাটাল সিচুয়েশনে লেখিকা জুলি ওতসুকা খুব সুন্দর কয়েকটি শব্দে সেই মেয়েগুলির মানসিক অবস্থা বর্ণনা করেছেন, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। But even the most reluctant of us had to admit that it was better to marry a stranger in America than grow old with a farmer from the village. তারপর সে মেয়েগুলি এসে পৌঁছলো আমেরিকাতে। খুব বিপদ সংকুল একটা টায়ার্ড জাহাজের যাত্রা পার করে তারপর পৌঁছে তারা কি দেখলো, যে তাদের স্বামী, যাদের সম্পর্কে তাদের মনে এত স্বপ্ন এত চিন্তা ছিল, তারা কেউ আমেরিকার আপেল খেতে আপেল কুড়োনোর কাজ করে, কেউ বা কারখানার শ্রমিক, কেউ বা ভুট্টা খেতে ভাগ চাষি। তারা বিয়েই করেছে শুধুমাত্র এই কারণে যাতে তাদের স্ত্রীরা তাদের ওই লেবারের কাজে সাহায্য করতে পারে। এইখানে মেয়েগুলির একটা বিরাট স্বপ্নভঙ্গ হলো। তারা সেই স্বপ্নের আকাশ থেকে একদম বাস্তবের মাটিতে এসে পা দিল এই আমেরিকাতে পৌঁছে। তারপর তারপর জীবন জীবন বয়ে চলে, মেয়েগুলির জীবনও বয়ে চলল। তারা সম্পূর্ণ অন্য একটি দেশে, অন্য রকম পরিবেশে এমন সব কাজ করতে বাধ্য হলো অবভিয়াসলি, কারণ তাদের আর ফিরে যাওয়ার রাস্তা ছিল না। কেউ কারখানায় লেবার হয়ে গেল, কেউ আপেল কুড়োনোর কাজ করলো,
কেউ কাপড় ধোয়ার কাজ করলো, কেউ অন্যের বাড়িতে মেড বা কাজের লোক হিসেবে নিযুক্ত হলো। তারপর তাদের সন্তানও হলো, পরবর্তীকালে গিয়ে দেখা যাবে সন্তান সন্ততি হলো। আস্তে আস্তে নিজেদের কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে, আমরা জানি জাপানিজরা খুব পরিশ্রমী জাতি, কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা একটু একটু করে স্বাচ্ছন্দ্যের মুখ দেখতে শুরু করলো। কিন্তু তারপরে তাদের জীবন আমূল পরিবর্তন হলো একটি ঘটনার জন্য। কি সেই ঘটনা? 1941 সালে জাপানি নেভি আক্রমণ করবে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্গত হাওয়াই দ্বীপের পার্ল হারবার। এই ঘটনার পর থেকে পুরো আমেরিকাতে ছড়িয়ে পড়বে জাপানি বিদ্বেষ। এতদিন যেই সব মানুষগুলো কাজ করছিল খেতে খামারে, সবজির দোকানে, সেলুনে, বিউটি পার্লারে, লন্ড্রির দোকানে, রাষ্ট্র মনে করতে শুরু করবে যে এই নিরীহ জাপানি মানুষগুলোই হয়তো তাদের বিছানার নিচে লুকিয়ে রেখেছে অ্যাটম বোম, বাড়িতে আলমারির মধ্যে লুকিয়ে রেখেছে AK-47, তাদের একদম ভাড়ার ঘরে, চিলে কোঠায়, সব জায়গায় তারা মারণাস্ত্র সব মজুত করে রেখেছে। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে তাদের যদি ডাক আসে জাপান থেকে, তারা কিন্তু আমেরিকার উপর ইন্টারনালি অ্যাটাক করবে সবাই একদল হয়ে, এটা আমেরিকা মনে করবে। এবং শুধুমাত্র এই মনে করার জন্য, এই সন্দেহর বশে পুরো আমেরিকার প্রত্যেকটা শহরে যতগুলো জাপানি মানুষ করে কমে খাচ্ছিল, তাদের সবাইকে আগাছার মতো উপড়ে ফেলে দেওয়া হবে। কেউ জানবে না তারা কোথায় চলে গেল। এতদিন ধরে, দীর্ঘদিন ধরে, 12 বছর ধরে, কেউ 15 বছর ধরে যারা আমেরিকাতে ছিল, আমেরিকার ইকোনমিকে বলতে গেলে একরকম ভাবে বুস্ট আপ করেছে, তাদেরকে আমেরিকার মতো একটি সুসভ্য দেশের ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এটি মেনলি এই উপন্যাসটির মেনলি এটি প্লট। এই বইটির সম্বন্ধে আরো পর্যালোচনা করতে গেলে বলা যেতে পারে, বা এতদূর শুনে মনে হতে পারে যে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের, কিছুদিন আগের অবস্থার বর্ণনা, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো প্রি ওয়ার সিচুয়েশনের বর্ণনা নয়। এটা ইতিহাস, এটা মানুষের বুকের ইতিহাস, মানুষের যন্ত্রণার ইতিহাস, মানুষের স্ট্রাগলের ইতিহাস। যে ইতিহাস বড় বড় ইতিহাস বইয়ের বড় বড় যুদ্ধের বিবরণে ছিল না, কোনোদিনও থাকবেও না। পুরো গল্পটিতে জাপানিজদের উপর আমেরিকানদের অত্যাচার, তাদের নিষ্ঠুর ব্যবহারের কথা বলা থাকলেও কিছু কিছু জায়গায় কিছু ভালো মানুষদের কথাও বলা আছে, কিছু ফরাসি, কিছু ইটালিয়ান, কিছু আমেরিকান মানুষদের ভালো ব্যবহারের কথাও এখানে বলা আছে, যেটা পড়ে একটু হলেও মনটা আর কি শান্তি হয়। এইখানে একটা সিচুয়েশন সম্পর্কে লেখিকা জুলি ওৎসুকা কয়েকটি শব্দ লিখেছেন, যে উই মেড আওয়ারসেলফস স্মল ফর দেম। অর্থাৎ এই জাপানি মানুষগুলি যখন আমেরিকায় আসে, তারা নিজেদেরকে ছোট করে নিয়েছিল। ছোট করে নিয়েছিল এই অর্থে, তাদের রীতিনীতি, কালচার, আচার অনুষ্ঠান, এইসব তারা আনন্দের সাথে, স্বাধীনতার সাথে প্রকাশ করতে পারতো না। প্রকাশ করতে পারতো না এই ভয়ে, কারণ অন্যান্য আমেরিকান সিটিজেনদের চোখে তারা বিদেশি হিসেবে যেন মানে লুক আউট না হয়ে যায়। এত করুণ জীবন ছিল তাদের, এত পরাধীন জীবন তারা কাটিয়েছে। তবে মাঝে মাঝে এই বইতে গল্পের গতি কিছুটা স্লো হয়ে গেছে। কিছু কিছু জায়গায় লেখিকা ওই জাপানিজদের জীবনযাত্রার বর্ণনা, তারা যখন আমেরিকা ছেড়ে যাচ্ছে সেই বর্ণনা, ওটার একটু বেশি বিস্তারিত হয়ে গেছে। এছাড়া বাদ দিয়ে বইটি আগেই বলেছি কবিতার মতন, পড়তে খুবই ভালো লাগবে। এছাড়া অ্যাজ এ উম্যান, নারী হিসেবে আমার কিছু কিছু কথা তো একদম পুরো তীরের মতো এসে বেঁধেছে। যেমন একটি কোট হলো, ইউ উইল সি women are weak but mothers are strong. এছাড়া বইটি যেহেতু মেনলি ইমিগ্রেন্ট জাপানিজদের নিয়ে,
তো এখানে অনেক জাপানিজ কালচারের কথাও আমরা জানতে পারি, যেমন গেইশা হাউস। গেইশা হাউস হচ্ছে ইজ এ গ্রুপ, একটা দল, যেখানে জাপানিজ মেয়েরা পারফরমেন্স করেন, পারফর্মার জাপানিজ মেয়েদের নিয়ে একটি গ্রুপ। এছাড়া ফিস্ট অফ দ্য ডেড, যেখানে মৃত ব্যক্তিদের তারা একদিনের জন্য আমন্ত্রণ করে মর্তে, তারপর দিনের শেষে তাদেরকে চলে যেতে বলে এবং যাতে তারা সাবধানে যেতে পারে নদীতে তাদের উদ্দেশ্যে কাগজের লণ্ঠন তারা ভাসিয়ে দেয়। এই ঘটনার সাথে আমাদের কিছু কিছু ভারতীয় কালচারেরও বেশ মিল আছে। তবে পুরো বইটির মধ্যে আমার পার্সোনাল ফেভারিট কোট হচ্ছে নোবডি উইন ওয়ার, এভরিবডি লুজেস। তবে এই বইটির কনক্লুশন হিসেবে আমি বলতে পারি, যদি আপনারা ইতিহাস বিষয়ক উপন্যাস পছন্দ করেন, ইতিহাসের বড় বড় ঘটনাকে আরো গভীরভাবে জানতে চান, ইতিহাসের বড় বড় ঘটনা সাধারণ মানুষের জীবনের ছোট ছোট ঘটনাকে কিভাবে প্রভাবিত করে সেটা যদি জানতে চান, তাহলে এই বইটি দ্য বুদ্ধা ইন দ্য অ্যাটিক ইজ আ মাস্ট রিড ফর ইউ। এই বইয়ের নামকরণ হয়েছে একটি দৃশ্য থেকে, যেখানে আমেরিকার অর্ডার বেরোনোর পর জাপানিজরা যখন এক এক করে বাড়ি ছেড়ে চলে যেতে শুরু করে, তখন একজন একটি বুদ্ধর মূর্তি ভুল করে তাদের অ্যাটিকে অর্থাৎ চিলেকোঠার ঘরে রেখে চলে আসে। ওই বুদ্ধর মূর্তিটি থেকে যায় আমেরিকাতে জাপানিদের অস্তিত্বের প্রমাণ হিসেবে। একই ঘটনা আমাকে মনে করিয়ে দেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালীর একটি দৃশ্য, যেখানে হরিহর যখন কাশি চলে যাবে সপরিবারে, তখন শেষ দিন সর্বজয়া একটি লোহার কড়াই রান্না করার পর বাড়ির উঠোনেই রেখে দিয়ে যাবে। বহু বছর পর অপু যখন ফিরে আসবে নিশ্চিন্দিপুরে, সে লোহার কড়াইটিকে সে দেখতে পাবে, ফিরে পাবে বাড়ির উঠোনে, তার ছোটবেলার প্রতীক হিসেবে। পার্সোনালি আমি বইটির সাথে ইমোশনালি খুবই কানেক্ট করতে পেরেছি, আমার খুবই ভালো লেগেছে বইটি। তো আমি বইটিকে 4/5 দিচ্ছি, একদমই পার্সোনাল রেটিং। এবং আমি অবশ্যই বলবো এই ভিন্ন স্বাদের ভিন্ন রকমের বইটি আপনারা অবশ্যই একবার ট্রাই করুন। আজকের মতো বই নিয়ে গল্প এখানেই শেষ। আরো কোনো নতুন বই নিয়ে যদি আপনারা আলোচনা শুনতে চান, নিশ্চয়ই আমাকে জানাবেন। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন অবশ্যই নিজের সমমনস্ক বইপ্রেমী বন্ধুদের সাথে। নমস্কার।